কোনো রিক্সা পাচ্ছিল না। একটা রিক্সা পেয়েছে, তাও লোকটা 20 টাকার বেশি চেয়ে বসেছে। সেটা নিয়ে বেজে গেছে আজিয়ার সাথে। কথা কাটাকাটি হতে দেখে লোকজন জড়ো হয়েছে সেখানে। সেই সময় সায়নও অফিসের জন্য গাড়ি নিয়ে বের হচ্ছিল। গেটের সামনে লোকজন জটলা দেখে গাড়ি দাঁড় করায় সেখানে। জানালাটার কাছ নামিয়ে দেখার চেষ্টা করে কি হয়েছে। ভিড়ের মধ্যে আদিয়াকে দেখে চমকে যায় সায়ন। মেয়েটার সামনে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করেই যাচ্ছে। গাড়ি থেকে নামে সায়ন, ভিড় ঠেলে এগিয়ে যায় সায়ন। কি হয়েছে এখানে? দেখেন মামা, 70 টাকা ভাড়া চেয়েছি বলে আপা কেমন চিল্লাচিল্লি করছে। এই মিয়া, চিল্লাবো না কি করব? 50 টাকা আপনি 70 টাকা কেন চাইবেন? যেই দেখেছেন রিক্সা পাচ্ছি না, অমনি ডিমান্ড বেড়ে গেছে। সায়ন রিক্সাওয়ালাকে বলে, মামা কিছু মনে করিয়েন না। এরপর আদিয়ার হাত টেনে নিয়ে আসে সেখান থেকে। টেনে আনাই সময় আদিয়া কয়েকবার হাত ছাড়ানোর জন্য মোচড়াতে থাকে, কিন্তু সায়নের শক্তির সাথে পেরে ওঠে না। জোর করে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয় সায়ন। নিজেও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে। এই, আপনি আমাকে নিয়ে আসলেন কেন? তাহলে কি ওখানে বসে আরো ঝগড়া করতে? আমি ঝগড়া করতাম না কি করতাম তাতে আপনার কি? আমারই তো, আমার তুমি আমার বাসার গেটে বসে ঝগড়া করছো, তো সেটা দেখা কি আমার দায়িত্ব না? এই কি বললেন আপনি? আমার তুমি মানে? কই কখন সেসব কিছু বলিনি। আমি নিজে শুনেছি। শুনলে কি? তুমি তো আমারই, আজ হোক বা কাল তোমাকে আমারই করে নিব। হুম। ভালো কথা মনে করেছো। কি? তুমি এভাবে আমাকে ঠকালে কেন? আমি আপনাকে কখন ঠকালাম? সেদিন তুমি বলেছিলে আমাকে নিজের যোগ্যতায় কিছু করতে, তারপরও তুমি কেন আনাফকে ভালোবাসলে? চুপ করে না থেকে আনসার দাও। আসলে আপনার মতো গোমরামুখ গুন্ডা মানুষ আমার পছন্দ ছিল না। আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিই, আর তুমি বলো আমাকে পছন্দ নয়। হো, আমাকে পছন্দ হবে কেন? তোমার তো পছন্দ আনাফের মতো মেয়ে বাঁচলো। আনাফের কথা তোলাই মুখ চুপসে যায় আদিয়া। সে কি জানতো নাকি আনাফ মেয়েবাজ? আর এই সায়ন বেটাও আছে, খবিশ একটা। এই সুযোগ বুঝে ঠিকই একটা খোঁচা মেরে দিল। কথাই বলবো না আর। এই যে মিস, চুপ করে থাকলে হবে? কোথায় যাবে সেটা তো বলুন, আমারও তো অফিস আছে নাকি? এরপর আদিয়া ঠিকানা বলে, সায়ন সেখানে যায়। গাড়িতে দুজন, আর কোনো কথা বলেনি। আদিয়া জানলার দিকে বাহিরে তাকিয়েছিল। আদিয়ার বলা জায়গায় গাড়ি দাঁড় করায় সায়ন। আদিয়া গাড়ি থেকে নেমে চলে যেতে শুরু করে। সায়ন পেছন থেকে বলে, একটা থ্যাঙ্কস তো বলতে পারো। বয়ে গেছে আমার। আমি কি উঠতে চাইছিলাম নাকি আপনার গাড়িতে? আচ্ছা, ধন্যবাদ লাগবে না, আপনি যেতে পারেন। কথার তালে তালে সায়নের এতক্ষণ খেয়ালই ছিল না ও কোন জায়গায় এসেছে। আদিয়া চলে যাওয়ার পর পাশে নজর যেতেই দেখে চৌধুরী ইন্ডাস্ট্রির সামনেই দাঁড়িয়ে আছে ও। এটা ওর বাবার কোম্পানি হলেও ও ব্যবসার কাজে হাত না লাগিয়ে নিজের মতো কেরিয়ার গড়েছে। এই অফিস মূলত আয়ানই সামলাই, সেই সব বড় কথা নয়। সায়নের মাথায় ঢুকেছে অর্ণভয়। সেদিন ও দেখেছিল আয়ান আদিয়াকে সিরাত ভেবেছে, এখন আবার আদিয়া এই অফিসেই জব নিয়েছে। তবে তো ব্যাপারটা ঘেটে হয়ে যাবে। রেগে গাড়ির স্টিয়ারিং এ বাড়ি মারে সায়ন। যা করার শীঘ্রই করতে হবে। মেহবুব আলমের সাথে কথা বলে সায়ন, কিন্তু তিনি কিছু কাজের জন্য ঢাকার বাইরে আছে। আপাতত এই সব বিষয়ে তার সাথে কথা বলা যাবে না। একমাত্র এই দাদুর কাছে সায়ন ফ্রিভাবে সব কথা বলতে পারে। তাই দাদু ফ্রি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর তাকে দিয়ে একবারে আদিয়াদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবে। এছাড়া আদিয়াকে রাজি করানো যাবে না। সায়ন ভাবনায় মগ্ন। এমন সময় দেখতে পায় আকাশ অফিস এর দিকে ঢুকছে। আকাশকে দেখে মুখে বাঁকা হাসি ফুটে ওঠে সায়নের। আদিয়া অফিসে আসলে সেখানে ওকে জয়েনিং লেটার দেওয়া হয়। খুশি হয়ে যায় আদিয়া, কিন্তু তার আগেই ওকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছে, যেখানে লেখা ছিল 2 বছর পূর্ণ হওয়ার আগে আদিয়া কোনোভাবেই এই অফিস ছেড়ে যেতে পারবে না। চুক্তিপত্র দেখে তো আদিয়া খুশিই হয়েছিল, কেননা এমনিতেই ওর চাকরি চলে
যাই ওকে ছাড়তে হয় না, তাই খুশিতে সিগনেচার করে দেয় সেখানে। ওকে জানানো হয় 1 সপ্তাহের মধ্যে জয়েন করতে পারবে, চাইলে কাল থেকেও জয়েন করতে পারে। এই গাধি মেয়ের মাথায় ঢুকলো না যে এর পিছনেও কারো হাত আছে। সে তো খুশিতে নাচতে নাচতে বাসায় আসছে। আসার সময় আকাশকে একটা চকলেট দিয়ে আসছে মিষ্টি মুখ করতে। লাঞ্চ টাইমে আকাশ ক্যান্টিনে যাওয়ার জন্য বের হয়, তখন আকাশের ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখে সায়নের ফোন, রিসিভ করে সালাম দেয়। হ্যাঁ ভাই বলেন। আকাশের সাথে দেখা করতে পারবে? কখন, কোথায়? এখনই। এক্ষুনি কিভাবে? আমি তোমাদের অফিসের সামনে রেস্টুরেন্টে বসে আছি, সেখানে চলে আসো। আচ্ছা ভাই, আপনি বসেন, আমি আসছি। এরপর আকাশ সায়নের সাথে দেখা করে। সেখানে সায়ন আকাশকে বিশাল একটা কাজ দেয়। আকাশ পড়েছে যাতা করে, এখন নাও করতে পারছে না, তাই রাজি হয়ে যায় সায়নের কথাই। এদিকে আদিয়া বাসায় থাকতে বোর ফিল করছিল। বাসায় থাকলেই যখন একা একা থাকে তখন আনাফের কথা মনে পড়ে, ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে, যা আর ভাবতে চায় না আদিয়া। তাই ও ঠিক করে কাল থেকেই অফিস জয়েন করবে। আদিয়া অফিসে আসলে একটা মেয়ে ওর কেবিন দেখিয়ে দিয়ে যায়। মেয়েটা বলে যাই ওকে ওর কাজ বুঝিয়ে দেওয়া হবে। আদিয়া মাথা নেড়ে সম্মতি জানায়। কিছুক্ষণ পর একজন লোক আসে, আদিয়াকে বলে এমডি স্যার আদিয়াকে তার রুমে যেতে বলেছেন। আদিয়া উঠে বসে রুমের দিকে যায়। দরজায় নক করলে ওপাশ থেকে ভিতরে যাওয়ার অনুমতি আসে। ভিতরে প্রবেশ করে আদিয়া দেখতে পায় এমডি স্যার উল্টো দিকে ঘুরে বসে আছে। সালাম দেয় আদিয়া। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বসতে বলে আদিয়াকে। আদিয়া চেয়ার টেনে বসে। তখন চেয়ার ঘোরায় আয়ান। থমকে যায় আদিয়া, মনে মনে আওড়াই এই ব্যক্তি এখানে কেন? আপনি এখানে কেন? আমাদেরই তো অফিস, আমার থাকার কথা নয় কি? কি বলছেন এইগুলা? এতদিন তো একবারও দেখলাম না আপনাকে। আমি সামনে আসিনি তাই দেখনি। এসবের মানে কি? সিরাত, তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না? আমাকে কি তোমার একটু মনে নেই? সত্যি বলছি, আমার কিছু মনে নেই। আপনি কেন শুধু শুধু আমাকে ভুল ভাবছেন? এরপর আয়ান ফোন করে সিরাত এর পিকচারটা আদিয়ার সামনে ধরে। পিকচারটা দেখে আদিয়া নিজেও চমকে যায়। এ তো হুবাহু ওরই চেহারা, এটা কিভাবে সম্ভব? আয়ান বলতে শুরু করে। তখন আমি অনার্সের স্টুডেন্ট ছিলাম, একটা পাবলিক ভার্সিটিতে পড়তাম আমি। তো এক ভ্যাকেশনে আমি বাসায় না গিয়ে একটা ফ্রেন্ডের সাথে ওর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে কয়েকদিন ছিলাম ওর সাথে। তো একদিন কোনো একটা কাজে ও বাইরে বের হয়েছিল। আমি বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বের হয়ে পড়লাম। গ্রামের রাস্তা ধরে হাঁটছিলাম। রাস্তাটা দেখতে দারুণ ছিল। দুই পাশে সবুজ ধানের গাছ লাগানো, মাঝখানে রাস্তা। বেশ লাগছিল হাঁটতে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরে চলে গিয়েছিলাম। হঠাৎ কারো ফুঁপিয়ে কান্নার শব্দে ঘুরে পেছনে তাকালাম। কাউকে দেখতে পেলাম না। একটু ভয় পেলাম আমি। তারপর সেই কান্নার শব্দ আবার আমার কানে এলো। এবার একটু খুঁজে দেখার চেষ্টা করলাম। রাস্তার পাশে একটা মেয়ে পা চেপে ধরে বসে আছে। কান্না করছে কেন জানার জন্য এগিয়ে গেলাম তার সামনে। তার সামনে গিয়ে দেখি সে যে পাটা হাতে দিয়ে ধরে রেখেছে, সে পাটাতে গল গল করে রক্ত বের হচ্ছে। হাত পুরো লাল হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, এই মেয়ে কি হয়েছে? কিন্তু সে কোনো জবাব দিল না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করার পরও কোনো রেসপন্স নেই। ক্রমাগত কান্না করেই যাচ্ছে। বাধ্য হয়ে ওর পায়ে হাত দিলাম। একটা কাঁচের টুকরো গেঁথে রয়েছে পায়ে, টান দিয়ে বের করে দিলাম। রক্ত পড়ার পরিমাণ বেড়ে গেল। মেয়েটা ব্যথায় চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে। পকেটে হাত দিয়ে দেখলাম রুমালটা পকেটেই আছে। সেটা দিয়ে ওর পাটা বেঁধে দিলাম। মেয়েটা আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। হ্যাঁ, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। মেয়েটার সামনের দিকে হাঁটতে শুরু করলো। একটা কথাও বলল না। মেয়েটা হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। কেমন মেয়ে রে বাবা, একটাবার থ্যাঙ্কস দেওয়ার প্রয়োজন মনে করলো না। যাই হোক, সেদিনের মতো সেখান থেকে চলে আসছিলাম। কিন্তু বিপত্তি ঘটলো রাতে। যাই করি না কেন মেয়েটার মুখ শুধু সামনে ভেসে উঠতে লাগলো। মেয়েটার কান্নারত চেহারা, ব্যথায় চোখ মুখ খিঁচে বন্ধ করে রাখা চেহারা, তীর তীর করে কাঁপা ঠোঁট, সব কিছু বারবার মস্তিষ্কে ঘুরতে লাগলো। রাতের মতো ঘুম হারাম হলো। কতক্ষণ মনকে বোঝালাম, এমন একটা গেও মেয়ের প্রেমে তুই কিভাবে পড়িস আয়ান? মেয়েটার সামান্য ম্যানার্স জানি না, তার প্রেমে কিভাবে? এটা কি আদৌ প্রেম? আমার সাথে কি হয়েছিল আমি বুঝতে পারছিলাম না। কোনো মতে রাতটুকু পার করলাম। সকালে নাস্তা করে আবার হাঁটার নাম করে বের হলাম। মনটা কেমন যেন মানাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল
আমি ওই মেয়ের দেখা পাবো আবারও। যা ভেবেছিলাম তাই হয়েছে। মেয়েটা ওই রাস্তা দিয়েই কলেজে যাচ্ছিল, দেখা হয়ে গেল। কিন্তু মেয়েটার ফেস দেখে মনে হলো বেশ ভয় পেয়েছে। আমি তোকে কিচ্ছু বলিনি, তাও ভয় কেন পাচ্ছে মেয়েটা বুঝলাম না। কিছু বলতে পারিনি সেদিন। বাসায় ফিরে আসলাম। বাসায় এসে আমার ফ্রেন্ড নবীনকে সব খুলে বললাম, কিন্তু ও যা অ্যান্সার দিল তাতে চমকে গেলাম আমি। ও বলেছিল যে, দোস্ত তুই ভুল দিকে নজর দিয়ে ফেলেছিস। এই মেয়ে যেই সে মেয়ে না, এই মেয়ে কাঁটাযুক্ত গোলাপের ন্যায়। মানে? এই মেয়ের উপর এলাকার এক বখাটে কুনজর পড়েছে। এই মেয়ের দিকে কেউ হাত বাড়ালে তার হাত পা আস্ত রাখে না। গুন্ডা টাইপের একটা ছেলে কুনজর পড়েছে। তুই কি বলতে চাইছিস? এই মেয়েকে পছন্দ করার অপরাধে আমাকে শাস্তি দেবে? জানতে পারলে দিতেও পারে। তুই যখন বলছিস তো ট্রাই করে দেখি কি হয় আমার। এই ভুল করিস না বলে দিল। এরপর আরও 2-3 বার মেয়েটার সামনে পড়েছি, কিন্তু মেয়েটা সবসময় আমাকে দেখে পালিয়ে যেত। তারপর একদিন মেয়েটার সামনে গিয়ে বললাম, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। দেখুন, অপরিচিত কারোর সাথে আমি কথা বলতে চাই না। কথা বলে পরিচিত তো হতেই পারি। তার কোনো প্রয়োজন আমি দেখছি না। আপনি আমার সাথে কথা বললেন না প্লিজ, এটাই ভালো হয়। কারণটা কি জানতে পারি? এতে আপনারই ক্ষতি হবে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, তুমি ভয় পেও না। তুমি কি ওই ছেলেটাকে পছন্দ করো? মেয়েটা মাথা নাড়িয়ে না বোঝালো, অর্থাৎ সে শুধু ছেলেটাকে ভয়ই পায়। এরপর আস্তে আস্তে মেয়েটা আমার সাথে একটু একটু করে ফ্রি হতে শুরু করে। সেখানে আর বেশি দিন থাকা হয়নি। ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ায় আমি আবার ঢাকা ব্যাক করেছিলাম, কিন্তু বাসায় আসার সময় তার ফোন নাম্বারটা সংগ্রহ করে এনেছিলাম। তারপর থেকে তার সাথে টুকটাক কথা হতো। একসময় অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেটা হাইট ছিল। সেই গুন্ডা ছেলেটা ততদিনে টের পায়নি কিছুই। এরপর হঠাৎ একদিন তার ফোন থেকে কোনো মেসেজ আসলো না। এমন তো হয় না, প্রতিদিন সকালে অন্তত গুড মর্নিং তো বলে। আমি ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ। অনেকবার ট্রাই করলাম কিন্তু কাজ হলো না। আমি পরের দিন অবধি অপেক্ষা করলাম, কিন্তু কোনো ফোন আসলো না। অবশেষে আমি রবিনকে বললাম, ওকে সাথে নিয়ে আবার ওদের গ্রামে গেলাম। সেখানে গিয়ে খুঁজলাম, কিন্তু সিরাত আর ওর মা বাসায় নেই। একদিন যাবৎ কোথায় গেছে, কি করেছে, তাদের সাথে কি হয়েছে এগুলো নাকি কেউই জানে না। অনেক খুঁজলাম আমি সিরাতকে, কিন্তু কোথাও পেলাম না। এই কয়েক মাসে ওর উপর অনেক মায়া জন্মে গিয়েছিল। বলতে পারো আমি ওর মায়ে আসক্ত হয়ে গিয়েছিলাম, পাগলের মতো হয়ে গিয়েছিলাম প্রায়। অনেক খুঁজেছি কিন্তু সিরাতকে আমি কোথাও পেলাম না। হাল ছেড়ে দেইনি আমি, এখনও মনে মনে সিরাতকেই খুঁজি বলতে পারো। আম্মু এর মধ্যে অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে করানোর জন্য, কিন্তু সেসব কথা শুনলেই আমার সিরাতের মুখটা সামনে ভেসে উঠত। তাই আজও বিয়ের পিঁড়িতে বসা হয়ে ওঠেনি। এটুকু বলে থামে আয়ান। এরপর আবার বলে, সেদিন যখন তোমাকে দেখলাম আমি যে খুশি হয়েছি তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি জানো আমি কতগুলো বছর যাবৎ তোমাকে আমি খুঁজতেছি, আর এত বছর পর তোমাকে পেলাম। এখন তুমি বলতেছো তোমার কিছুই মনে নেই? আমি এতক্ষণ যাবৎ যা কিছু বললাম তোমার কিছুই মনে নেই? স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সিরাত না, আর না কখনো আমি গ্রামে থাকতাম। কিভাবে কি? কি বলছো তুমি? তাহলে এত মিল কিভাবে সম্ভব? আমি তোমার আম্মুর সাথে দেখা করতে চাই। কি বলছেন আপনি এসব? আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, আর এখনই যাব। আয়ান আদিয়ার সাথে অফিস থেকে বের হয়। যাওয়ার আগে আয়ান ওর পিএ নাজিয়াকে বলে যাই এদিকটা সামলাতে। আয়ান আদিয়ার সাথে যাচ্ছে, ব্যাপারটা ওর পিএর মোটেও সহ্য হচ্ছে না। বেশ হিংসে হচ্ছে আদিয়ার উপর। মেয়েটা নতুন এসেই বসকে হাত করে নিল, জাদু জানে নাকি মেয়েটা, এসব ভাবতে লাগলো। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আকাশ ফোন দিয়ে সায়নকে জানাই আদিয়া সায়নের সাথে বেরিয়েছে। শুনে মাথায় রক্ত উঠে যায় সায়নের। এই মেয়েটা পাইছেটা কি আর কত, এবার একটা হেনস্থা করবেই। তাই সায়ন ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আদিয়া আর আয়ান আসে আদিয়াদের বাসায়। দরজা খুলে বেশ অবাক হয় জাহেদা বেগম। এই ছেলে কে? একে তো তিনি কখনো আদিয়ার সাথে দেখেনি। তবে কি আদিয়া আবারও ভুল পথে পা বাড়াচ্ছে? মায়ের মন আগেই কু ডাকতে শুরু করেছে। কি হলো আম্মু? ভিতরে ঢুকতে দাও। আদিয়া, আম্মু, এটা আমার নতুন অফিসের বস। কিছু জটিলতার মধ্যে পড়ে তোমার কাছে এসেছে সমাধানের জন্য। এরপর আয়ান সালাম দেয় তাকে। জাহেদা বেগম সালাম এর জবাব দিয়ে ভিতরে নিয়ে আসেন তাদের। তিনি কিচেনে যেতে চাইলে আটকিয়ে দেয় আয়ান। বলে, আন্টি আমি এখানে বসতে আসেনি, আর অফিস আওয়ার এখন, আমাদের আবার ব্যাক করতে হবে। তারপর জাহেদা বেগম বসেন ওদের সাথে। তারপর আদি আই প্রশ্ন তোলে, আম্মু,
সিরাত কে? কি তার পরিচয়? আমার সাথেই বা সম্পর্ক কি? মেয়ের কথায় চুপ করে থাকেন জাহেদা বেগম। আম্মু, এইভাবে মৌন হয়ে থেকো না। আমি জানি তুমি জানো। সিরাত নামটা শুনলেই তুমি কেমন চুপসে যেতা। আমার ধারণা তুমি জানো। প্লিজ বলো আম্মু। হ্যাঁ আন্টি, বলেন প্লিজ। জাহেদা বেগম এখন আর ভনিতা না করে বলেই দেন সত্যিটা। সিরাত হচ্ছে আদিয়ার যমজ বোন। আমার আরেকটা পুতুল ছিল সিরাত। আমার ছোট্ট পুতুল আমার থেকে হারিয়ে যায়নি বাবা, ওকে নিয়ে গেছে আমার থেকে। যে নিয়ে গেছে তাকে আমি কখনো ক্ষমা করব না। একটা সন্তান তার মায়ের থেকে কেড়ে নেওয়া সেই মায়ের জন্য যে কতটা কষ্টের তা কেবল আমিই জানি বাবা। যে নিয়েছে সে কিভাবে বুঝবে? তার তো কোনো সন্তান নেই, তাই সেই এই টান বুঝবে না। এসব বলতে বলতে চোখ ভিজে ওঠে জাহেদা বেগমের। আদি আগিয়ে তার পাশে বসে। আদিয়া বা আয়ান কারোরই কনফিউশন দূর হচ্ছে না। আদিয়ার বোন আছে এটা আদিয়াই জানে না, তা কিভাবে সম্ভব? আচ্ছা আম্মু, আমার বোন আছে তা আমি কেন জানি না? আর কেনই বা নিয়ে গেছে? খুব ছোট ছিলি তখন তুই, তাই তোর মনে নেই। কিভাবে হারালো আমার বোন? আর ছোটবেলায় যদি হারায় তাহলে ওর নাম সিরাতই কিভাবে হলো? বলো তো একটু ক্লিয়ার করে। এক কালনাগিনীকে বাসায় জায়গা দিয়েছিলাম। সন্তান হচ্ছিল না মেয়েটার, তাই স্বামীর বাড়িতে তার জায়গা হয়নি। ডিভোর্সের পরে বাবার বাড়িতেও জায়গা হয়ে ওঠেনি। ভাইয়ের বউরা এমন ডিভোর্সি ননদের যন্ত্রণা সহ্য করতে পারবে না বলে জানায়। ভাইয়েরাও তাদের বউয়ের কথায় সাথ দেয়। মেয়েটা তখন অসহায় পড়েছিল। এরপর মানুষের বাসায় কাজ করে খেত। আমি তখন 2টা বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছিলাম। আদিবার বাবা থাকতো অফিসে। তখন মেয়েটার খোঁজ পেয়ে মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসি। ও আমাদের সাথেই থাকতো, কাজেও হেল্প করতো। আর 2টা বাচ্চা নিয়ে পারতাম না, তাই বাচ্চাও রাখতো। মাথা গোজার ঠাঁই পেয়ে মেয়েটা হাসি খুশি ছিল। প্রায় অনেক দিন ধরেই ছিল আমাদের সাথে। মেয়েটার উপর একটা মায়া জন্মে গিয়েছিল। ভালোই চলছিল আমাদের সংসার। মেয়ে দুটো তখন একটু বড় হলো। আদো আদো বলিতে বাবা আর মা বলতে শিখেছে। এমন একদিনে আদিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর হয় মেয়েটার। চোখগুলো কেমন নীলাভ হয়ে গিয়েছিল। বেশ ঘাবড়ে যাই আমরা। আমি আর আজমাইন ওকে হসপিটালে নিয়ে যাই। সিরাতকে রেখেই যাই সে কালনাগিনীর মেয়েটার কাছে। সেদিন রাতে আদিয়াকে নিয়ে হসপিটালেই থাকতে হয়েছে। আজমাইন ফোন করে খোঁজ নিয়েছিল সিরাত কান্নাকাটি করছে কিনা। বলল সিরাত কান্নাকাটি করছে না, তারা থাকতে পারবে। রাতে কয়েকবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে, বলেছে সিরাত ঠিক আছে। সকালে যখন বাসায় ফোন দেই কেউ ফোন রিসিভ করে না। প্রথম ভাবি হয়তো কিচেনে বা ওয়াশরুমে আছে, তাই রিসিভ করেনি। কিছুক্ষণ পর আবার দেই, তখনও ধরে না। তখন একটু চিন্তা হয়। এদিকে আদিয়ার এই অবস্থা, অন্যদিকে সিরাতের খোঁজ নিতে পারেনি। শেষে আজমাইন বাধ্য হয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে দরজা বাইরে থেকে লক করা। এক্সট্রা চাবি দিয়ে ভেতরে ঢোকে। বাসায় কেউ ছিল না। সিরাতের জামা কাপড়গুলোও ছিল না। আজমাইন বুঝে গেছে খুব খারাপ কিছু হয়েছে। তখনও জানায়নি আমাকে। আত্মীয় স্বজনদের ফোন দেয়, কোথাও যায় নাই ওরা। এরপর আমাকে জানায়। থানায় যাই আমরা, কিন্তু 24 ঘন্টা না হলে মিসিং কেস ফাইল করবে না। এখন 24 ঘন্টা তো আর বসে বসে থাকতে পারি না, তাই না? নিজেদের মতো খুঁজি, কোথাও পাই না। তখন আমি ভেঙে পড়েছিলাম। আদিয়া অসুস্থ, সব মিলিয়ে আজমানের অবস্থাও হজররল হয়ে গিয়েছিল। পুলিশও কিছু করতে পারেনি। কোথায় নিয়ে গেল আমার মেয়েটাকে, কী উদ্দেশ্য নিয়ে গেল কিছুই জানি না। ও আদৌ বেঁচে আছে কি না জানি না। যেখানেই থাকুক আল্লাহ যেন ওকে সবসময় ওর মঙ্গল করেন। সিরাতকে হারানোর পরে প্রায় পাগল পাগল অবস্থা ছিল। আদিয়াকে আঁকড়ে বেঁচেছিলাম। এই জন্যই তো আদিয়ার কোনো চাওয়া আমরা অপূর্ণ রাখি না। সব সময় বন্ধুর মতো আচরণ করি। ও কোনো ভুল করুক বা কোনো কারণে ওর জীবন নষ্ট হোক তা চাই না। আসলে চোখ মুছে জাহেদা বেগম আদিয়ার মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে। আদিয়াও কান্না করে। জাহেদা বেগম বলে, পাগলি মেয়ে, কাঁদিস কেন তুই? এই জন্য বলতে চাইনি। আচ্ছা, তোর হঠাৎ কেন ওর কথা মনে হলো? এরপর জাহেদা বেগম আয়ানের দিকে তাকাই। তুমি কিভাবে চেনো বাবা? এরপর আয়ান বলে, যে আন্টি সিরাত বেঁচে আছে তাকে আমি খুঁজেও পেয়েছিলাম। যে তাকে নিয়ে পালিয়েছে হয়তো তার কাছে সিরাত আছে, কেননা ও বলেছিল ওর ফ্যামিলিতে শুধু ওর মা আছে। তার মানে ওই মহিলাকে ও মা বলে জানে। জাহেদা বেগম এটা শুনে উত্তেজিত হয়ে যান। তার মনে ক্ষীণ আশা জেগে ওঠে যে তিনি আবার মেয়েকে দেখতে পাবেন। তারপর জিজ্ঞাসা করে বসেন, তুমি সত্যি বলছো বাবা? ওটাই আমার সিরাত ছিল? কেমন আছে ও? ও তো অনেক বড় হয়ে গিয়েছে, এখন তো আমাদের চিনবেই না। ও
ওয়েট আন্টি, আমি পিক দেখাচ্ছি আপনাকে। এরপর আয়ান পকেট থেকে ফোন বের করে পিক দেখায় জাহেদা বেগমকে। জাহেদা বেগম ফোনটা খপ করে টেনে নেন হাত থেকে, তারপর নিষ্পলক তাকিয়ে থাকে ফোনের দিকে। এরপর আচমকাই ফোনটায় চুমু খেতে শুরু করেন জাহেদা বেগম। আসলে ফোনে না, ফোনের স্ক্রিনে থাকা মেয়েটার পিকে চুমু খাচ্ছেন তিনি। তার এমন আচরণ দেখে আয়ান, আদি আর চোখ ভিজে উঠল। হঠাৎ আয়ান এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে জাহেদা বেগমের সামনে। জাহেদা বেগম অবাক হয়ে তাকান তার দিকে। কি বলবে বাবা? আচ্ছা আন্টি, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি আমার কথা ফেলতে পারতেন বলেন? মনে করেন আমি আপনার ছেলে, ছেলে আবদার করলে যেমন ফেলতেন না তেমন আমারটাও ফেলবেন না। তুমি বলতে কি চাইছো বাবা? আন্টি, আমি সিরাতকে অনেক ভালোবাসতাম, অনেক খুঁজেছি ওকে, কিন্তু সে গ্রামে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। ও এখন আর সেখানে নেই। ও ছোটবেলায় যেমন আপনার থেকে হারিয়ে গেল আর পেলেন না, বড় হয়ে আমার থেকে হারালো, পেয়েও রাখতে পারিনি আন্টি। ওকে কত খুঁজলাম, পেলাম না। কি বলবো, সিরাতের জন্য আমি মেন্টাল অনেক ডিপ্রেশন হয়ে গিয়েছিলাম। পরিবারের সবার সাথেও রুড বিহেভ করি, সব সময় কেমন যেন একটা আচরণ করতাম। সেদিন যখন হঠাৎ গাড়ির সামনে আদিয়াকে দেখি, আমার মনে হয়েছিল আমি সিরাতকে পেয়ে গেছি, কিন্তু ও সেদিন বলে ও সিরাত না। তবে ওর কথা আমি বিশ্বাস করিনি, আমি ধরে নিয়েছিলাম এটাই সিরাত। তাই আমি আবার নতুন করে ওকে পাওয়ার জন্য স্বপ্ন দেখি। আমি আমার আম্মুকে বলেছি ওর কথা, আম্মু অনেক খুশি হয়েছে। আমি জানতাম না যে সিরাতের জীবনে এত বড় একটা সত্যি লুকিয়ে আছে। আমি নতুন করে যাকে নিয়ে ভাবতে শুরু করেছি সে আদিয়া। আন্টি, আশা করি আপনি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আন্টি, আপনি একটু ভেবে দেখবেন প্লিজ। এরপর উঠে দাঁড়ায় আয়ান। জাহেদা বেগম হতভম্ব, কি বলবেন তিনি বুঝতে পারছেন না। এদিকে আদিয়া মনে মনে গালি দিয়েই চলেছে আয়ানকে। বেটা খবিস একটা, এভাবে নিজের বিয়ের কথা কেউ নিজে বলে, তাও এমন একটা সিচুয়েশনে। তুই তো বেটা একটা আস্ত খবিস। তুই আসলেই আমার বোনকে ভালোবাসিসনি, তাহলে তুই সিরাতের জায়গায় আমার কথা ভাবতেও পারতি না। আমি তো তোকে বিয়ে করবো না। একজন মানুষ আমার জন্য এতগুলো বছর অপেক্ষা করছে, তাকে ছেড়ে কি আমি আমার বোনের ভালোবাসার মানুষের সাথে বিয়ে করব নাকি? আদিয়া মনে মনে বিড়বিড় করেই যাচ্ছিল। জাহেদা বেগম আস্তে ধাক্কা দেয় ওকে। কি রে, কি বিড়বিড় করছিস? কই কিছু না তো। তা তো দেখতেই পাচ্ছি। এরপর জাহেদা বেগম আয়ানকে বলেন, বাবা, এসব পারিবারিক ব্যাপার। আদিয়ার বাবা আসুক, তারপর তোমার ফ্যামিলির সাথে আলোচনা করা হবে। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে আরও একজন এদের কথোপকথন শুনছিলেন। আদিয়ার বিয়ে কথা শুনে তার রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ব্যক্তিটি। হাতের কাছে থাকা ফুলের টব ধরে চড়ে আছাড় মারে, ভেঙে গুড়িয়ে যায় টবটি। শব্দ পেয়ে তৎক্ষণে সবাই দৌড়ে সামনে বের হয়, কিন্তু ভাঙা ফুলের টব ছাড়া কিছুই দেখতে পাই না। সিঁড়ি দিয়ে ছুটে যায় আয়ান, কিন্তু কাউকে দেখে না। জাহেদা বেগমের মনে ভয় ঢুকে যায়। সে বলে, আদিয়া, আমার মনে হয় আনা বেসেছিল। সে তো তোর বিয়ে ভালোভাবে করতে দিবে না, আমি শিওর। মায়ের কথায় আদিয়াও চমকে যায়। আসলেই কি তাই? বাহিরে কাউকে না দেখে সবাই একটু অবাক হয়, তবে ভয় ঢুকে যায় জাহেদা বেগমের মনে। আয়ান ব্যাপারটা স্বাভাবিক করতে বলে আন্টিকে কেউ হয়তো তাড়াতাড়ি রুমে যাচ্ছিল, তাই পড়ে গেছে হবে হয়তো উপরের ফ্লোরের কেউ। আমরা তো ওপরের দিকে খুঁজিনি, তাই দেখতে পাইনি। হ্যাঁ বাবা, হবে হয়তো। এরপর তারা ভিতরের দিকে চলে যায়, কিন্তু জাহেদা বেগম এর মনে খচখচানি কমে না। এরপর আয়ান বেশ কিছুক্ষণ সেখানে বসে, টুকটাক কথা বলে, এরপর অফিসে ছুতো দিয়ে বেরিয়ে যায়। আদিয়ার আজ আর যেতে চায় না। আয়ান আর জোর প্রয়োগ করে না। আয়ান অফিসে বসে ভাবছিল যা করছে তা ঠিক করছে কিনা। এমন সময় হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনটা উঠিয়ে দেখে সায়ন ফোন করেছে। কি রে, কিছু বলবি? গোপনে গোপনে এত কিছু? মানে কি বলতে চাইছিস তুই? আরে না, কি বলবো, শুনলাম আমার ফ্ল্যাটে আসলা, তা দেখা করে গেলাম না যে। তুই কিভাবে জানলি আমি তোর ফ্ল্যাটে গিয়েছিলাম? একটু আধটু খবর রাখতে হয়। মানে কি বলছিস তুই? দেখো ভাইয়া, তুমি কেন এসেছিলে আমি জানি, কিন্তু আমি তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, ওই মেয়ের দিকে ভুলেও হাত বাড়িও না, তাহলে সেটা ভালো হবে না। সায়ন, তোর মাথা ঠিক আছে? একটা মেয়ের জন্য তুই আমার সাথে কথা বলছিস? হ্যাঁ বলছি, আমার মাথা একদম ঠিক আছে। ভাইয়া তুমি খুব ভালো করেই জানো আমি যে জিনিসটা চাই তা যে কোনো মূল্যে আদায় করে নিই, তার জন্য যা করা দরকার আমি তাই করব। সায়ন, এই সামান্য একটা মেয়ের জন্য তুই আমার সাথে উচ্চস্বরে কথা বলছিস? ভাইয়া, এভাবে চাঁচাচ্ছিস কেন? শি ইজ সো মাচ স্পেশাল ফর মি। তো তাতে আমার কি? তাকে সামান্য মেয়ে বলবে না তুমি, তাকে ভালোবাসি আমি,
সো তার সম্পর্কে কোনো ফালতু কথা বললে তোমাকে ছেড়ে কথা বলবো না। সায়ন তোর তেড়ামি আর গেল না, সেই ছোট থেকে সব সময় আমার জিনিসে ভাগ বসিয়ে সায়ন তোর তেড়ামি আর গেল না, সেই ছোট থেকে সব সময় আমার জিনিসে ভাগ বসিয়ে এসেছিস। এখন একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি, সেখানে তুই ভাগ বসাচ্ছিস। কি বললে ভাই? ভালোবাসা? তুমি কি আসলে ভালোবাসার মানে বোঝো? তুমি যদি ভালোবাসার মানে বুঝতে তাহলে সিরাতকে ভুলে ওর বোনের দিকে তাকাতে পারতে না। তুই কি বলতে চাইছিস আমি সিরাতকে ভালোবাসি না? না, আর কত অপেক্ষা করবো বল? ভালোবাসলে তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। যাই হোক, বাদ দাও। তোমাকে ভালোভাবে বলে দিলাম, আদিয়ার থেকে দূরে থেকো। আদিয়া কি তোকে ভালোবাসে? সেটা তোমার না জানলেও চলবে। আমার মনে হচ্ছে আদিয়া তোকে ভালোবাসে না, তাই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করিস না। আদিয়া যদি সবার সামনে স্বীকার করে ও তোকে পছন্দ করে, তাহলে আমি আর কিচ্ছু বলবো না। ভাই, তুমি শুধু শুধু চ্যালেঞ্জ দিও না তো। আজ অবধি কোনো চ্যালেঞ্জে তুমি জিততে পেরেছো আমার সাথে? বলো। আজ সেখানে তুমি আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছো। তোমার জায়গায় অন্য কেউ হলে হাত ভেঙে গুড়িয়ে দিতাম। যাক, চ্যালেঞ্জ যখন করেছো তো জেতার চেষ্টা করতে থাকো। এরপর সায়ন খট করে ফোন কেটে দেয়। আয়ান অফিসে যায় না, সোজা বাসায় চলে যায়। বাসায় কলিং বেল চাপতেই এসে দরজা খুলে দেয় আয়ানের মা আরজু চৌধুরী। দরজা খুলে অসময়ে ছেলেকে দেখে অবাক হন তিনি। ব্যস্ত কণ্ঠে সুধান,